আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আলকালার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়, হিসাব বিজ্ঞান বই কোন অধ্যায় বলছি বলতো? চতুর্থ অধ্যায় মূলধন ও মূলহাতীয় লেনদেন সম্পর্কে আলোচনা করব। তার পূর্বে যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন, আশা রাখি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো শুরু করা যাক। তো আমাদের আজকের অধ্যায়ের নাম হচ্ছে মূলধন ও মূলহাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন কি জানবো, আপনার মূলহাতীয় লেনদেন কি সেটা আমরা জানবো আজকে। তো তার আগে আমরা একটু এখানে কিছু লিখছি, দেখো। কিছু লেনদেন, যেমন ব্যবসা যে লেনদেনগুলো ঘটে তার মধ্যে কিছু লেনদেন সুবিধা নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যায়। ব্যবসায় দুই ধরনের লেনদেন হয়, ঠিক আছে? কি কি? যে এরকম কিছু লেনদেনের আমাদের সুবিধা ভোগ করা যায়, খুব অল্প সময়ের মধ্যে সুবিধা ভোগ করা যায়, এবং কিছু লেনদেন দীর্ঘ সময়ব্যাপী করতে থাকে। তো আমরা এখানে লিখছি যে লেনদেনের সুবিধা নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যায়, আর কিছু লেনদেনের আছে যাদের সুবিধা দীর্ঘদিন সময় ব্যাপ্তি হয়ে থাকে। এই ভাবে আমরা লেনদেনকে দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? এক হচ্ছে, যদি বলি যে এরকম, এটা হচ্ছে মূলধন জাতীয়, আর একটা হচ্ছে মুনাফা জাতীয়। দেখো, লেনদেন কিন্তু অনেক সময় আমাদের পড়ছিলাম লেনদেন চ্যাপ্টারে, লেনদেন দৃশ্যমান হয়ে থাকে, ওই অদৃশ্যমান হয়ে থাকে, ঠিক আছে? তো এর মধ্যে আমরা দেখলাম যে লেনদেন কি হইতে পারে, দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে মূলধন জাতীয়, আর একটা হচ্ছে মুনাফা জাতীয়, ঠিক আছে? তো মূলধন জাতীয় লেনদেনগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাপ্তি বা আয়, আরেকটা হচ্ছে তোমার ব্যয়, ঠিক আছে? তো মূলধন জাতীয় লেনদেন প্রাপ্তি বা আয়, আর একটা হচ্ছে কি বলতো, এই ব্যয়। আর ঠিক মুনাফা জাতীয় লেনদেনকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রাপ্তি বা আয়, আর একটা হচ্ছে কি বলতো, ব্যয়, ঠিক আছে? তো আমাদের লেনদেন কয় প্রকার? দুই প্রকার, মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে প্রাপ্তি এবং আয়, আর একটা মূলধন জাতীয় লেনদেন কয় ধরনের হতে পারে? দুই ধরনের। এক ধরনের হচ্ছে প্রাপ্তি বা আয়, আর একটা হচ্ছে ব্যয়। আর এটা কি, যে মুনাফা জাতীয় লেনদেন, প্রাপ্তি বা আয় বা ব্যয়। মানে প্রাপ্তি আর আয় শুনতে একরকম হইলেও আসলে একরকম না, এর মধ্যে কিছুটা তফাৎ আছে। এই প্রাপ্তির কিছু অংশ হচ্ছে আয়, মনে থাকবে, প্রাপ্তির কিছু অংশ হচ্ছে আয়, ঠিক এখানেও প্রাপ্তির কিছু অংশ হচ্ছে আয়, আর ব্যয়তে পুরোটুকু হবে। দেখো, এগুলা মূলধন জাতীয় প্রাপ্তি যেগুলো আছে, অর্থাৎ মূলধন জাতীয় আয় বা মূলধন জাতীয় ব্যয় যেগুলো আছে, এগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। এগুলো অনিয়মিত হয়, মানে কারবারে কি হয় বলতো, অনিয়মিত। বুঝতে পারছো? কারবার কি হয় বলতো, অনিয়মিত হয়, অনিয়মিত হয়, দীর্ঘমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়। আর টাকার অঙ্ক কি বলতো, টাকার পরিমাণ বড়, পরিমাণটা কি হয় বলতো, বড় হয়। তাহলে কি বললাম, যে আমাদের যে লেনদেনগুলো আছে, মানে মূলধন জাতীয় লেনদেন আছে, সেগুলোর অনিয়মিত, কারবারের অনিয়মিত ঘটে, বছরে মানে একের অধিক সচরাচর ঘটে না, ঠিক আছে? অনিয়মিত হয় আর দীর্ঘমেয়াদী হয়ে থাকে। এটার সময় ব্যাপ্তি অনেক দীর্ঘমেয়াদী হয়ে থাকে, মানে এক বছরের অধিক হয়ে থাকে। আর টাকার অঙ্কগুলো কি হয় বলতো, একটু বড় হয়। অর্থাৎ মুনাফা জাতীয় লেনদেনের চাইতে টাকার পরিমাণটা কি হয় বলতো, বড় হয়। ঠিক এটা একটা সেম, যে নিয়মিত হয়। এই মুনাফা জাতীয় লেনদেনগুলো কারবারে কি হয় বলতো, নিয়মিত হয়। আর নির্দিষ্ট সময়, অর্থাৎ সময়টা কি বলতো, নির্দিষ্ট সময়, অল্প সময়, যেটা আমরা বলি ক্ষণস্থায়ী। আর টাকার পরিমাণ কি বলতো, টাকার পরিমাণ ছোট, টাকার পরিমাণটা কি হয় বলতো, ছোট হয়। তো হলো আমরা লেনদেন কয় ধরনের, একটা হচ্ছে মূলধন জাতীয়, একটা হচ্ছে মুনাফা জাতীয়। মূলধন জাতীয় মধ্যে কি আছে, প্রাপ্তি বা আয়, আর একটা হচ্ছে ব্যয়। আর মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে প্রাপ্তি আয় আছে আর ব্যয় আছে। প্রাপ্তি আর আয় এক না, প্রাপ্তির কিছু অংশ হচ্ছে আয়।
তো মূলধনী লেনদেনগুলো কী ধরনের হয়? অনিয়মিত হয়, দীর্ঘমেয়াদী হয়, টাকার পরিমাণ বড় হয়। এগুলো হচ্ছে মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য। ঠিক প্রাপ্তি মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটা। হ্যাঁ, টাকা নিয়মিত হবে, নির্দিষ্ট সময় সময় হয় নির্দিষ্ট সময়ে, আর হচ্ছে টাকার পরিমাণ কি বলতো এই ছোট হয়। ঠিক আছে, এটা নির্দিষ্ট সময় বলতে তুমি অল্প কিছুদিন পর পর এই লেনদেনগুলো ঘটে। যেমন ধরো দোকানের জন্য আসবাবপত্র ক্রয়, তুমি কিন্তু প্রতিনিয়ত আসবাবপত্র কিনবা না। দোকানের জন্য আসবাবপত্র ক্রয়, এটা হচ্ছে মূলধনীয় লেনদেন। আর কর্মচারী বেতন দেওয়া হলে এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। বুঝতে পারছো জিনিসটা? যেমন এখানে আমি দুটো লেনদেন লিখি, যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, এই যন্ত্রপাতি ক্রয় করছি 50,000 টাকা। এটা কিন্তু আমরা 5 লাখ, এখানে 50,000 5 লাখ টাকা লিখে ফেলছি, যে 5 লাখ টাকা। এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয়। আবার দেখো যদি বলা হয় বেতন প্রদান, কর্মচারী বেতন প্রদান, এটা হচ্ছে মুনাফা জাতীয়। আবার দেখো ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, যদি বলি ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এটা হচ্ছে মূলধন জাতীয়, ঠিক আছে। আবার যদি বলা হয় যে মণিহারি ক্রয়, এটা আবার মুনাফা জাতীয়। ঠিক আছে, এখন মুনাফা জাতীয় আয় নেবে সেটা পরে বোঝাচ্ছি, কিন্তু আমরা শুধু লেনদেনগুলো জানলাম, কারণ এই দুটো এন্ট্রি যন্ত্রপাতি ক্রয় বা ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, ঋণ গ্রহণ, এগুলো কিন্তু প্রতিনিয়ত ঘটনা কারবারে, আর এগুলো টাকার পরিমাণটা অনেক বড় বড় হয়। আবার বেতন দেওয়া হলো, প্রতি মাসে দেখো বেতন দেওয়া হয়, মণিহারি কারবারে প্রতিনিয়ত মণিহারি লাগে, এগুলো হচ্ছে মানে নির্দিষ্ট সময় পর পরই কি হয়, এগুলো বলতো এই লেনদেনগুলো ঘটে। এই জন্য এই দুটো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, আর এই দুটো হচ্ছে এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। আচ্ছা, এই সবাই বুঝতে পারছো? তো আমরা এখানে দেখো লিখছি যে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, যেসব প্রাপ্তির পরিমাণ অনিয়মিত, কি বলছি বলতো, যেসব প্রাপ্তির পরিমাণ অনিয়মিত, টাকার পরিমাণ বড় হয়, বছরের অধিক সময়ে সুবিধা ভোগ করা যায়, তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলা হয়। মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশ। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তিটা কি? মূলধন জাতীয় প্রাপ্তির ফলে কারবারের টাকা আসবে, মনে থাকবে? মূলধন জাতীয় প্রাপ্তির ফলে কারবারের টাকা আসবে, কারবার থেকে টাকা চলে যাবে না। মূলধন জাতীয় ব্যয়ের ফলে টাকা চলে যায়, কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়ের ফলে কারবারের টাকা আসবে। ঠিক আছে, তাহলে যেমন আমি যদি বলি হয় মূলধন, দেখো মূলধন, তারপর হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ব্যাংক হতে ঋণ গ্রহণ, এগুলো হচ্ছে কি বলতো মূলধন জাতীয় প্রাপ্তি। এগুলোর ফলে কারবারের টাকা আসে। দেখো তুমি যদি কারবারে মূলধন নিয়ে আসবে, কারবারের টাকা আসে না, ব্যাংক থেকে যদি ঋণ গ্রহণ করো কারবারের জন্য, ব্যাংকে কিন্তু কারবারে কিন্তু টাকা আসে, তাহলে এগুলোর ফলে কারবারের টাকা বাড়ে। মূলধন জাতীয় প্রাপ্তির ফলে কারবারের টাকা বাড়ে, কারবার থেকে টাকা কমে যায় না, মনে থাকবে? তো এরকম দেখো, আবার যদি কোনো সম্পত্তি বিক্রি করো, মানে ব্যবসার প্রয়োজনে কোনো সম্পত্তি বিক্রি করছো, ঠিক আছে, কোনো সম্পত্তি তুমি বিক্রি করছো, সম্পত্তি বিক্রয়, যে কোনো সম্পত্তি বিক্রয়, স্থায়ী সম্পত্তি, যেমন ধরো আসবাবপত্র, যন্ত্রপাতি, তালঙ্কটা, এই ধরনের অনেক সম্পত্তি আছে, তুমি এগুলো বিক্রি করছো, জমি, ঠিক আছে, এগুলো তুমি যদি বিক্রি করো, তাহলে এই বিক্রিটা হচ্ছে প্রাপ্তি। সম্পত্তি বিক্রয়, এটা হচ্ছে কি বলতে হয়, প্রাপ্তি। মনে করো একটা জমি বিক্রি করছো, জমি না ধরি, মনে করো আমি এটা আসবাবপত্র দিয়ে বুঝাই, আসবাবপত্র বিক্রয়, তাহলে আসবাবপত্র বিক্রয় হচ্ছে তোমার মনে করো 2 লাখ টাকা। আসবাবপত্র বিক্রয় কত লাখ টাকা বলতো? 2 লাখ টাকা। তুমি আমি সম্পত্তি বিক্রি করছি কত টাকা দিয়ে? 2 লাখ টাকা দিয়ে। তাহলে আমরা আবার একটু বুঝাই দিই, মূলধন প্রাপ্তি জিনিসটা কি, যে বছরে অধিক সময় সুবিধা ভোগ করা যাবে এবং টাকার পরিমাণটা বড় হবে কারবারের তুলনায়, মানে তুমি যে মূলধন ব্যয়গুলো বা আয়গুলো আসে তার তুলনায় অনেক টাকার পরিমাণটা বড় হবে এবং বছরে খুব কম ঘটবে। ঠিক আছে, তো সম্পত্তি বিক্রয়, তুমি সম্পত্তি এই মূলধন প্রাপ্তির ফলে কারবারের টাকা আসবে কি কি?
আমরা কটা উদাহরণ দিচ্ছি, মূলধন আনয়ন, ব্যাংক হতে ঋণ গ্রহণ, সম্পত্তি বিক্রয়, যেমন ধরো জমি বিক্রয়, আসবাবপত্র বিক্রয়, ওই দালান কোঠা বিক্রয়, যন্ত্রপাতি বিক্রয়, এই ধরনেরগুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এখন প্রাপ্তির মধ্যে কি থাকে বলতো, মূলধন জাতীয় আয় থাকে। এখন মনে করো আসবাবপত্র বিক্রি করছি বলতো কত টাকা দিয়ে বলতো, 2 লাখ টাকা দিয়ে। এই 2 লাখ টাকা হচ্ছে প্রাপ্তি। তুমি যেই টাকা দিয়ে সম্পত্তি বিক্রি করবা, যেই টাকা দিয়ে তুমি সম্পত্তি বিক্রি করবা, সেই সম্পত্তিটা সেই মূল্যটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। অর্থাৎ যে টাকা দিয়ে তুমি সম্পত্তি বিক্রি করবা সেটা সম্পূর্ণ কি বলতো, মূলধন জাতীয় প্রাপ্তি। এই মূলধন জাতীয় প্রাপ্তির কিছু অংশ হচ্ছে আয়। এখন কি অংশটা, এখন তোমার মনে করো কোনো কারণে কারবার থেকে ব্যবহৃত সম্পত্তিটা বিক্রি করে ফেললা 2 লাখ টাকা দিয়ে, কিন্তু তুমি এর বর্তমানে বাজার মূল্য মনে করো প্রারম্ভিক মানে পূর্বের বর্তমান বাজার মূল্য হচ্ছে মনে করো 1,80,000 টাকা। অর্থাৎ তুমি মনে করো একটা সম্পত্তি কিনছো, কেনার পরে সেটা ব্যবহার করার পরে সেটার মূল্য দেওয়া আছে 1,80,000 টাকা দিয়ে, হ্যাঁ 1,80,000 টাকা। এখন তুমি বিক্রি করছো কত টাকা দিয়ে বলো তো, এই 20,000 টাকা দিয়ে, মানে 2 লাখ টাকা দিয়ে। তাহলে তুমি কি বললাম, একটা সম্পত্তির বর্তমান মূল্য আছে, তুমি মানে তুমি ব্যবহার করার পরে 1 লাখ, এটা সম্পত্তির মূল্য আছে 1,80,000 টাকা। কোনো কারণে তুমি সেটা 2 লাখ টাকা দিয়ে বিক্রি করে ফেলছো, তাহলে লাভ হয়েছে অর্থাৎ আয় হয়েছে তোমার 20,000 টাকা। তাহলে এটা হচ্ছে তোমার ওই সম্পত্তিটার প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ বর্তমান মূল্য, যা তুমি বিক্রি করে ফেলছো কত টাকা দিয়ে বলো তো, 2 লাখ টাকা দিয়ে। যে টাকা তুমি বিক্রি করে ফেলছো এটা হচ্ছে প্রাপ্তি। এটা কি বলো তো, প্রাপ্তি। আর এটার ফলে যে আয়টা হয়েছে, অর্থাৎ যে মানে তোমার মূল্যের চাইতে যে অতিরিক্ত বেশি দামে বিক্রি করছো সেটা হচ্ছে কি বলতো, আমার এই আয়। ঠিক আছে, এখন দেখো তুমি কম দামে বিক্রি করতে পারো। তুমি মনে করো তুমি যদি 1,60,000 টাকা দিয়ে বিক্রি করো, তাহলে এটা তোমার প্রাপ্তি হবে। আর প্রারম্ভিক মূল্য চাইতে কত কমে বিক্রি করছো, 20,000 টাকা কমে বিক্রি করছো, ওটা হবে কি বলতো, ক্ষতি হবে কারবারের জন্য। ঠিক আছে, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয়টা বুঝতে পারছো। অর্থাৎ সম্পত্তি বিক্রয় করার ফলে যে অর্থটা পাবো সেই অর্থটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে প্রাপ্তি, এবং ওই থেকে যে আয় মানে আমার প্রারম্ভিক মূল্য থেকে, অর্থাৎ মূল সম্পত্তির মূল্য থেকে যে এই প্রাপ্তির মধ্যে যে ব্যবধানটা হবে সেটা হয়তো আয় হবে, না হলে ব্যয় হবে। বুঝতে পারছো সেটা কি? তো আমরা পরবর্তী আরেকটা টপিকসে যাই, সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়। তাহলে এই যে মূলধন জাতীয় ব্যয় জিনিসটা কি, এগুলো কারবারে খুব কম ঘটে। ঠিক আছে, এগুলো অনিয়মিত, এর টাকার পরিমাণটা অনেক বড় বড় হয়। ঠিক আছে, তো মূলধন জাতীয় প্রাপ্তির ফলে কারবার যে ঠিক যেমন টাকা আসে, মূলধন জাতীয় ব্যয়ের ফলে কারবার থেকে টাকাটা চলে যায়। মনে থাকবে, মূলধন জাতীয় প্রাপ্তির ফলে কারবার থেকে যেমন টাকা আসে, মূলধন জাতীয় ব্যয়ের ফলে কারবার থেকে টাকা চলে যায়। তাহলে এগুলো হচ্ছে, এগুলোকে আবার স্থায়ী সম্পত্তি বলা হয়। কি বলছে বলতো, স্থায়ী সম্পত্তি। তো পরীক্ষায় যদি আসে ক নম্বরে স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় করে বা মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করে, স্থায়ী সম্পত্তির যে কথা, মূলধন জাতীয় ব্যয় একই কথা। ঠিক আছে, তো আমরা যদি বলি যেমন ধরো স্থায়ী সম্পত্তি কি, আসবাবপত্র, এগুলো তুমি ক্রয় করবা, এগুলো তুমি কারবারের জন্য ক্রয় করবা আসবাবপত্র। ঠিক আছে, এগুলোর মাধ্যমে টাকা চলে যাবে, কটা বাজে, টাকা চলে যাবে। আসবাবপত্র, দালান কোঠা, জমি, তারপরে যন্ত্রপাতি, মেশিন ইত্যাদি হচ্ছে মানে এই যে আমার আরো অনেক ধরনের সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, এগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এগুলোর ফলে কারবার থেকে টাকা চলে যায়। এগুলোর অ্যামাউন্টটা হয়, অর্থাৎ টাকার পরিমাণটা অনেক বড় বড় হয়, এবং এগুলো প্রতিনিয়ত ঘটে না, এগুলো খুব কম সময় পর ঘটে কারবারে। বুঝতে পারছো? তো এই সম্পত্তি কেনার জন্য, যেমন ধরো আমি একটা যন্ত্রপাতি কিনছি, এই যন্ত্রপাতি কেনার ফলে আমার কি দিতে হয়েছে, আমদানি শুল্ক দিতে হয়েছে। সাথে সাথে কি দিতে হয়েছে বলতো, আমদানি শুল্ক দিতে হয়েছে। তারপরে মজুরি দিতে হয়েছে। ঠিক আছে, তারপরে মানে এটা সংস্থাপন ব্যয় হয়েছে বা পরিবহন ব্যয় হয়েছে, পরিবহন ব্যয়। এখন জিনিস শোনো, পরিবহন ব্যয়, যন্ত্রপাতি, একটা সম্পত্তি কেনার পর ওই সম্পত্তিটা স্থাপন করার পর, একটা যন্ত্রপাতি কিনছো, এই যন্ত্রপাতির পিছনে যে খরচগুলো হবে সেগুলো এক ধরনের স্থায়ী সম্পত্তি। মনে থাকবে? তাহলে আমি কি বলছি, যে একটা যন্ত্রপাতি মজুরিটা এখানে আমরা বলতে পারি যে এই
মানে কি বললাম যে আমরা একটা সম্পত্তি কেনার পর ওই সম্পত্তির ক্রয়ের পিছনে যে যে খরচগুলো হবে সেগুলো এক ধরনের কি বলতো স্থায়ী সম্পত্তি, হ্যাঁ। কিন্তু তুমি যদি পরবর্তীতে ঘটে এগুলো হবে না, কিন্তু সম্পত্তি কেনার পর একটা সম্পত্তি কিনেছো, ওই সম্পত্তি কেনার সাথে সাথে যে খরচগুলো হবে সাথে সাথে সেগুলো হচ্ছে স্থায়ী সম্পত্তি। আবার দেখো একটা আসবাবপত্র তুমি মেরামত করছো, মেরামত ব্যয়টা এক ধরনের মুনাফাজাত ব্যয়, কিন্তু তুমি যদি একটা সম্পত্তি মানে সংস্করণ করো, সংস্করণ ব্যয়টা একটা স্থায়ী সম্পত্তি। একটা একটা সম্পত্তি পুরানো সম্পত্তি, সেই পুরানো সম্পত্তিটাকে তুমি সংস্করণ করছো, এই সংস্করণ ব্যয়টা কি হবে বলতো মূলজাতীয় ব্যয়, ঠিক আছে। মানে নতুন সময় মনে করো যন্ত্রপাতি একটা আসবাবপত্র তুমি এটা মেরামত করে মানে ঠিক করছো, বা যন্ত্রপাতি একটা নতুন একটা পার্টস লাগাইছো, এই পার্টসটা হবে অর্থাৎ ওই যন্ত্রাংশটা হবে, নতুন একটা যন্ত্রাংশ লাগাইছো, ওই যন্ত্রাংশটা হবে একটা স্থায়ী সম্পত্তি। তাহলে মূলধন জাতীয় বা মূলধন ব্যয়, তাহলে মূলধন ব্যয় কি বললাম, মূলধন ব্যয় বা স্থায়ী সম্পত্তি একই জিনিস। আসবাবপত্র, দালান কোঠা, জমি, যন্ত্রপাতি এগুলো হচ্ছে মেশিন, এগুলো হচ্ছে এক ধরনের স্থায়ী বা মূলধন ব্যয়, এগুলোর ফলে কারবার থেকে টাকা চলে যায়, ঠিক আছে। এবং এইগুলোর সাথে সাথে যে খরচগুলো সৃষ্টি হয় সেগুলো এক ধরনের মূলধন জাতীয় ব্যয়, এগুলোর ফলে টাকাটা কারবার থেকে চলে যায়, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। তো আশা করি সবাই বুঝতে পারছো, যেটুকু বুঝাইলাম। আমরা পরবর্তী ক্লাসে মুনাফাজাতীয় প্রাপ্তি বা আয় বা মুনাফাজাতীয় ব্যয়গুলো আমরা বুঝাবো, দেখাবো। তারপর আজকে আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।